নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দ্রভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি আগের দিন কি পাঠ করেছিলাম, আজকে ঠিক পর থেকে পাঠ করা শুরু করছি। তার আগে আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। তখনও আমি সেই বিডন স্ট্রিটের মেশেই আছি। এখন আর ইহাকে মেষ না বলিলেও চলে। আমি আমার 3 জন আত্মীয় বামুন চাকর লইয়া সেইখানেই থাকিতাম। একদিন ভদ্রলোক আসিয়া সংবাদ দিয়া গেলেন যে পরের দিন প্রাতঃকালে ঠাকুর আমার এখানে আসিবেন। উকিলবাবু সেখানে না থাকাতে অত্যন্ত আরামবোধ করিলাম, কিন্তু তখন বুঝি নাই যে নতুন যিনি জুটিয়াছেন তিনি কত বেশি মারাত্মক। আমার এক দূর সম্পর্কের আত্মীয়া গঙ্গা স্নান উপলক্ষে কলকাতায় আসিয়া আমাদের ওই বাসাতেই ছিলেন। এরূপ একটি অদ্ভুত স্ত্রীলোক জীবনে আমি অল্পই দেখিয়াছি। তিনি সধবা, কিন্তু স্বামীর ধার বড় একটা ধারিতেন না। নিঃসন্তান হওয়ায় অনেকটা ঝাড়া হাত পা ছিলেন। কোনো একটা সুযোগ পাইলেই এখানে সেখানে যাইয়া 2-4 মাস কাটাইয়া আসিতেন। তাহার বয়স তখন 50-এর উপরে, সেই জন্যই কেহ বিশেষ কিছু মনে করিতেন না। ধর্মের নাম তিনি সকল বিরুদ্ধ সমালোচনা উড়াইয়া দিতে চাহিতেন। স্বামী, সংসার, আত্মীয় পরিজন সকলই মায়া মরীচিকা মাত্র। সেই জন্যই তিনি তাহাদের সংস্পর্শ এড়াইতে চাহিতেন। ইহাই ছিল তাহার এই বিদৃশ্য আচরণের কৈফিয়ত। সকলে জানিত যে তিনি আহার এক প্রকার ছাড়িয়াই দিয়াছেন, সামান্য ফলমূল খাইয়া থাকেন। এক কথায় তিনি নিজেকে একজন ধর্মপরায়ণা নিষ্ঠাবতী সাধিকা বলিয়া জাহির করিতে চেষ্টা করিতেন, এবং প্রথম পরিচয়ে কেউ কেউ যে প্রতারিত না হইত এমন কথাও বলিতে পারি না। আমি ইহাকে পূর্বেও কয়েকবার দেখিয়াছিলাম এবং ইহার আচরণ সর্বদা পছন্দ না করিলেও আমার মনে ইহার প্রতি বিশেষ কোনো বিদ্বেষ ভাব ছিল না। সুতরাং উকিলবাবুর উপস্থিতিতে যেরূপ সন্ত্রস্ত হইয়া উঠিয়াছিলাম, এক্ষেত্রে সেইরূপ কিছুই হইল না। ঘনিষ্ঠভাবে মিশিবার সুযোগ না হওয়ায় এই ভদ্রমহিলার প্রকৃত স্বরূপ আমার কাছে তখনও অজ্ঞাতই ছিল। ইনি ঠাকুরকে চিনিতেন এবং ইহার কথাবার্তায় তাহার প্রতি একটা সশ্রদ্ধ ভাবই প্রকাশ পাইত। প্রতাপবাবু এখানে নাই, ইনি ঠাকুরের সেবার ভার স্বাচ্ছন্দ্যে লইতে পারিবেন, এইরূপ ভাবিয়া আমি বরং আশ্বস্তই হইলাম। ঠাকুর আসিবেন শুনিয়া ভদ্রমহিলা গদগদ স্বরে বলিলেন, রাম আসবে, কি ভাগ্য, কি ভাগ্যি! তোমার বরাতেই আমার এই সৌভাগ্য। এবং আমার মাথায় হাত বুলাইতে লাগিলেন। যাই হোক, পরের দিন সকালবেলা প্রায় 9টার সময় ঠাকুর আসিয়া পৌঁছাইলেন, সঙ্গে একজন অপরিচিত ভদ্রলোক। ইনি ঠাকুরকে পৌঁছাইয়া দিয়াই বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় আমাকে বলিয়া গেলেন যে ঠাকুর তখন সামান্য কয়েক টুকরো কাঁচা কলা আহার করেন, অন্য কিছুই গ্রহণ করবেন না। এই কাঁচা কলা একটা বিশেষ প্রণালীতে প্রস্তুত করিতে হয়। টুকরাগুলি একটু বড় বড় করিয়া কাটিয়া পরিষ্কারভাবে ধুইয়া ভালো ঘি কিংবা মাখনে সাঁতলাইয়া লইতে হয় এবং পরে নুন ও গোলমরিচের গুঁড়া মাখাইয়া ভাপে সিদ্ধ করিতে হয়। আমি নিজে বাজারে যাইয়া দেখিয়া শুনিয়া কয়েকটি ভালো কাঁচা কলা আনিয়া লইয়া আসিলাম। ভালো ঘি ঘরেই ছিল, ইকমিক কুকারও একটি ছিল। আমি পুঙ্খানুপুঙ্খরূপে দিদিকে ব্যাপারটা বুঝাইয়া দিয়া তাহার উপরেই এই কাঁচকলার প্রস্তুতের ভার অর্পণ করিলাম। তিনিও তৎক্ষণাৎ স্নান সারিয়া ফেলিলেন এবং ইকমিক কুকার, কাঁচকলা ইত্যাদি লইয়া পাশের ঘরে চলিয়া গেলেন। ইতিমধ্যে প্রভাতবাবু আসিয়া পড়িলেন। তিনি পূর্বেই জানিতেন যে ঠাকুর আসিবেন। 9টার ভিতরেই স্নানাহার সারিয়া চলিয়া আসিয়াছেন। কি একটা কারণে 2 দিন কলেজ বন্ধ ছিল। প্রভাতবাবু বলিলেন যে এই 2 দিন তিনি এখানেই থাকিবেন। বাড়িতেও সেইরূপ ব্যবস্থা করিয়া আসিয়াছেন। জামা ছাড়িয়া ঠাকুরকে প্রণাম করিয়া প্রভাতবাবু স্থির হইয়া বসিলেন এবং কিছুক্ষণ ঠাকুরের সঙ্গে নানাবিধ কথাবার্তা চলিল। ইতিমধ্যে দিদি একখানা রেকাবিতে ঠাকুরের জন্য 6 থেকে 7 টুকরা কাঁচাকলা লইয়া আসিলেন। ঠাকুর একটি টুকরা তুলিয়া মুখে দিতেই হাত দিয়া
রেকাবিখানা সরাইয়া দিলেন। দিদির অনুরোধ সত্ত্বেও ঠাকুর কিছুতেই ওই কাঁচকলা গ্রহণ করিলেন না। দিদি যে বিশেষ অপ্রস্তুত হইয়াছেন এরূপ মনে হইল না। যেন একটু রাগান্বিতভাবেই রেকাবিখানা লইয়া চলিয়া গেলেন এবং ঠাকুরও একখানি চাদর মুড়ি দিয়া শুইয়া পড়িলেন। ব্যাপারটা কিছুই বুঝিতে পারিলাম না। প্রভাতবাবুকে কথাটা খুলিয়া বলিলাম এবং তাহাকে লইয়া পাশের ঘরে যাইয়া অনুসন্ধান করিয়া দেখিলাম যে কুকার মোটেই জ্বালানো হয় নাই, ঘি যেমন ছিল তেমনই রহিয়াছে। আমি অবাক হইয়া গেলাম। মানুষ যে এমন কাণ্ডজ্ঞানহীন ও দায়িত্বজ্ঞানহীন হইতে পারে তাহা স্বপ্নেও কখনো ভাবি নাই। বামুনের নিকট গিয়া জিজ্ঞাসা করিয়া জানিলাম যে রান্নাঘরের উনানে একটি ছোট অ্যালুমিনিয়ামের কড়ায় কাঁচকলা সিদ্ধ করিয়া দিদি তাহাতে নুন ও আরও কি মিশাইয়া ঠাকুরের নিকট লইয়া গিয়াছেন। উনানে তখনও আসছিল। প্রভাতবাবু তাড়াতাড়ি আরেকটি কাঁচকলা কাটিয়া ওই ভদ্রলোকের নির্দেশ মতো ঘিয়েতে সাঁতলাইয়া লইলেন এবং পরে নুন ও গোলমরিচ মাখাইয়া কুকারে চাপাইয়া দিলেন। কিঞ্চিত ঘণ্টা পরে সেই কাঁচকলা আনিয়া দেওয়া হইল। ঠাকুর সব কয়টি টুকরাই তৃপ্তি সহকারে গ্রহণ করিলেন। আহারের পর ঠাকুর একটি গল্প বলিলেন। গল্পটি কিছুতেই স্মরণ করিতে পারিতেছি না, তবে উহার মর্মার্থ এই ছিল যে কোনো অর্ধপরিচিত ও অপরীক্ষিত লোকের উপর সেবার ভার ন্যস্ত করিতে নাই। ঠাকুর এ যাত্রায় 2 দিন আমার বাড়িতে ছিলেন। দ্বিতীয় দিনও প্রভাতবাবুই ঠাকুরের আহার্য প্রস্তুত করিয়াছিলেন। দিদিকে কাছে ঘেঁষতেও দেন নাই। বৈকালে ঠাকুর আমাকে প্রভাতবাবুর জন্য ভালো মাছ আনাইতে বলিলেন এবং আমি নিজে বাজারে যাইয়া একটি উৎকৃষ্ট গঙ্গার ইলিশ কিনিয়া আনিলাম। বাড়িতে আসিয়া শুনিলাম যে মাংস রান্না হইতেছে এবং এক ভদ্রলোক ঠাকুরের জন্য কিছু আম ও রাবড়ি দিয়া গিয়াছেন। প্রভাতবাবু প্রস্তাব করিলেন যে সে রাত্রিতে আর মাছ রাঁধিয়া কাজ নাই, সাঁতলাইয়া রাখিয়া দেওয়াই হোক। কথাটা শুনিয়া ঠাকুর বলিলেন, সামনের জিনিস খাইয়া ফেলাই ভালো, কাল কি হইবে কে জানে। শেষে প্রভাতবাবু একটা মাঝামাঝি বন্দোবস্ত করিলেন। সেই রাত্রিতে কিছুটা মাছ ভাজা খাওয়া হইল এবং বাকিটা রাখিয়া দেওয়া হইল। পরের দিন প্রাতকালে রান্নাঘরে একটা গোলমাল শোনা গেল। বামুন বলিতেছে যে সে উপরের তাক বেশ শক্ত করিয়া ঢাকিয়া মাছের টুকরোগুলি রাখিয়া দিয়াছিল। এখন দেখে যে একখানাও নাই, ঢাকনা নিচে পড়িয়া আছে। দিদি বলিতেছে যে নিশ্চয় সে মাছের টুকরাগুলি যত্ন করিয়া রাখে নাই, তাহার দোষেই সব বিড়াল খাইয়া গিয়াছে। বামুন ঢাকনাটা দেখাইয়া বলিল যে বিড়ালে ফেলিয়া দিলে ঢাকনাটা কখনোই এভাবে থাকিতে পারিত না। নিশ্চয়ই কেউ ঢাকনাটাকে নামাইয়া রাখিয়াছে। যে এই কার্য করিয়াছে সেই মাছগুলি চুরি করিয়া খাইয়াছে। দিদি বলিলেন যে যত সব আজগুবি কথা, নিশ্চয়ই বিড়ালে খাইয়াছে, ইত্যাদি ইত্যাদি। আমি কোনো প্রকারে গোলমালটা মিটাইয়া দিলাম এবং ভৃত্য প্রভাসকে একটি ভালো মাছ আনিতে বলিয়া দিলাম। মাছের টাকা লইয়া আমার ঘরে আসিয়া প্রভাস গোপনে আমাকে বলিল যে ঠাকুর গভীর রাত্রিতে দিদি মাছের টুকরোগুলি খাইয়াছে, সে স্বচক্ষে দেখিয়াছে। সে রাত্রিতে বাহিরে গিয়াছিল, রান্নাঘরে আলো দেখিয়া উকি মারিয়া দেখে যে দিদি বেশ মৌচ করিয়া টুকরার পর টুকরা মুখে তুলিতেছেন এবং আরামে নিঃশ্বাস ফেলিতেছেন। সহসা কথাটা বিশ্বাস করিতে প্রবৃত্তি হইল না, কিন্তু প্রভাসকে অবিশ্বাসও করিতে পারিলাম না। যাহা হোক, তাহাকে এই বিষয় লইয়া আর উচ্চবাচ্য করিতে নিষেধ করিয়া দিলাম। কথাটা শুনিয়া প্রভাতবাবু বলিলেন, ঠাকুরের কথা না শোনাতেই এই বিভ্রান্তি ঘটিয়াছে। এমন ভালো মাছটা শেষে কিনা দিদির পেটে গেল। তো বন্ধুরা, পরের দিন কি হলো ঠিক পরের থেকে পাঠ করব। আপাতত আমি এখানে পাঠকে বিরাম দিলাম।